আসসালামু আলাইকুম সবাইকে। স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি ইসরাফিল সর্দার অভিক। আজকে আমরা উচ্চ মাধ্যমিকের উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরলরেখা এই অধ্যায়টা ক্লাস কন্টিনিউ করব। ইতিপূর্বে হচ্ছে আমরা 3.5 পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার করে ফেলেছি, বিভিন্ন সরলরেখা সমীকরণ এগুলো ক্লিয়ার করা হয়ে গেছে। তো আজকে হবে মেনলি 3.6 থেকে আগানো। তো এখানে শুরুতেই আমাদের যেটা জানতে হবে, যেটা সম্পর্কে তোমরা একটু হলেও আগে থেকে জানো, কি জানতে হবে যে দুইটা সরলরেখার ছেদবিন্দু। তোমার কাছে দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে। হ্যাঁ, আচ্ছা, দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে। তো আমি ধরো তোমাদেরকে বললাম সরলরেখাটা হচ্ছে একটা হচ্ছে এরকম যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু হচ্ছে 0। আর আরেকটা সরলরেখার সমীকরণ হচ্ছে এমন যে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু হচ্ছে 0। এই হচ্ছে তোমার কাছে দুইটা সরলরেখা। এখন এদের ছেদবিন্দু বের করতে হবে। এখন ছেদবিন্দু বলতে নরমালি তুমি কি বুঝে থাকো বলো তো? এইটা যদি একটা সরলরেখা হয়, এইটাও যদি একটা সরলরেখা হয়, এই যে এই দুইটার সাধারণ বিন্দুটাকে আমরা কি বলি বলো তো? এই যে এই সাধারণ বিন্দুটাকে আমরা বলি হচ্ছে ছেদবিন্দু, তাই না? নরমালি দুইটা সরলরেখা একটাই সাধারণ বিন্দু থাকতে পারে বা একটা বিন্দুতেই তারা ছেদ করতে পারে, দুইটা সরলরেখা, তাই না? এখন তুমি যদি ভাবো যে না দুইটা ছেদবিন্দু, তাহলে রেখাটাকে তো বাঁকা, এটা তখন সরল রেখা থাকবে না, বক্ররেখা হয়ে যাবে। তাহলে দুইটা সরলরেখা নরমালি একটাই সাধারণ বিন্দু থাকলে থাকতে পারে, আর না হলে ধরো এরকম ভাবে থাকতে পারে দুইটা সরলরেখার কোনো ছেদবিন্দু নাই। দেখো দুইটা প্যারালাল, দুইটা সমান্তরাল, জীবনেও ছেদ করবে না। যদি সমান্তরাল না হয়, সাপোজ ধরো একটা একটু বাঁকা, এই যে এরকম, হ্যাঁ, বা আরেকটু ভালো করে দেখা, এই যে এরকম, এই দুটা রেখাও কিন্তু একটা সময় যে কি করবে বলতো, ছেদ করবে। এই যে এদেরকে যদি তুমি বর্ধিতকরণ করতে থাকো, এটাকেও যদি ওই রকম ভাবে বর্ধিত করতে থাকো, কোথাও না কোথাও যে ছেদ করবে। শুধুমাত্র প্যারালাল না হলে কোনো সমাধান বিন্দু, সাধারণ বিন্দু বা ছেদবিন্দু পাওয়া যাবে না। তো এখন কথা হচ্ছে এই ছেদবিন্দুটা হচ্ছে কি, এই বিন্দুটা এমন একটা বিন্দু যেটা এই রেখার উপরও অবস্থান করবে, আবার এই রেখার উপরও অবস্থান করবে, তাই না? অর্থাৎ এই বিন্দুটা এই রেখার সমীকরণকেও সিদ্ধ করবে, এই রেখার সমীকরণটাকেও এই বিন্দুটা সিদ্ধ করবে। এখন নরমালি হচ্ছে তোমরা দেখো এই কথাটা আগে থেকেই জানো যে দুটি রেখার সমীকরণ দেওয়া থাকলে এরকম, তুমি যে কোনো পদ্ধতিতেই যদি রেখা দুইটা সমীকরণ দুইটা সমাধান করো, অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন, ক্যালকুলেটর, যেভাবেই করো না কেন, ওইটাই হচ্ছে সমাধানটাই হচ্ছে তোমাদের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্দেশ করবে। তো সাপোজ ধরো আমি এখন বজ্রগুণন পদ্ধতিতে বের করতে চাচ্ছি। বজ্রগুণন পদ্ধতিতে বের করতে গেলে কি করতে হবে দেখো তো? তাহলে তোমাদের জন্য একটু বজ্রগুণন পদ্ধতি আলোচনা করি। এখানে চলক কে কে বলো তো? এক্স, ওয়াই, আর এখানে কনস্ট্যান্ট হিসেবে 1, ঠিক আছে? 1। এখন দেখো এক্স এর সহগ কি এখানে? a1। তারপরে দেখো তো এক্স এর আরেকটা সহগ হচ্ছে a2। ওয়াই এর সহগগুলো দেখো তো b1 আর b2। আর এখানে দেখো কনস্ট্যান্ট হিসেবে c1 c2। আচ্ছা, বজ্রগুণন পদ্ধতির নিয়মটা হচ্ছে তুমি এখানে x লিখবা ডিভাইডেড বাই, এখানে আবার ইকুয়াল টু y ডিভাইডেড বাই, ইকুয়াল টু, এখানে তুমি লিখবা 1, এই যে এরকম x y 1। হ্যাঁ, এখন তোমরা নির্ণায়ক পারো, তাই না? নির্ণায়কের মান বের করতে পারো না? যে নির্ণায়ক কিভাবে করবা? যখন তুমি এরকম সারি ধরে বিস্তার করতা, তখন এই সারি এই কলাম বাদ, তাই না? ধরো যে x, এই সারি আর এই কলামটা বাদ, তারপর তুমি কি করতে, এই যে এই গুণ আর এটা গুণ করতে। এখানেও সেম। তাহলে দেখো তো আমি যখন x নিয়ে লিখবো, তখন x এর সারি x এর কলামটা বাদ, এই b1 আর c2 এর সাথে গুণ হয়ে হবে হচ্ছে কি বলতো, b1 c2 মাইনাস এখন এই গুণ, অর্থাৎ b2 c1। এরপর y কে নিয়ে যখন তুমি বিস্তার করতে, তখন কিন্তু একটা নেগেটিভ দিতা। এখানে তুমি চাইলে নেগেটিভটা দিতে পারো, তাহলে এই সারি আর এই কলামটা বাদ যাবে, তাহলে এইটা এটার গুণ মাইনাস এইটা এটার গুণ। আর তুমি এইখানে মাইনাস না দিয়ে, যদি এইখানে মাইনাস না দিতে চাও, তাহলে তোমাকে কিচ্ছু করতে হবে না, এই সারি কলাম বাদ, হ্যাঁ, সারি কলামটা বাদ, তুমি গুণটা করবা উল্টা, যে আগে এই গুণ আর এই গুণটা করতে বাম দিক থেকে, এখন তুমি গুণটা করবা ডান দিক থেকে। বুঝতে পারছো? তাহলে তুমি ডান দিক থেকে গুণ করলে তুমি পাবা a2c1 মাইনাস a1c2। আর লাস্টে ধরো এই যে 1টাকে নিয়ে যখন আমি করব, তখন হচ্ছে এই সারি কলাম বাদ, তো a1 আর b2 গুণ হবে, এখন আবার সেই বাম দিক থেকে গুণ, তাই না? a1 b2 মাইনাস a2 b1। তো এখান থেকে দেখো তো আমি x কি লিখতে পারি?
দেখো এখান থেকে আমি সুন্দর মতন এক্স লিখতে পারি যে প্রথম আর তৃতীয় অনুপাত, দেখো এটা প্রথম অনুপাত, দ্বিতীয় অনুপাত, তৃতীয় অনুপাত। তুমি প্রথম আর তৃতীয়টা থেকে তুমি এক্স এর মানটা বের করতে পারো, যে আর গুণন করার পর তুমি এটা পাবা, দেখো তো b1 c2 মাইনাস b2 c1 ডিভাইডেড বাই a1 b2 মাইনাস a2 b1, তাই না? এটা এখন মুছে দিই, এটা তো আর লাগবে না। এরপর তুমি দেখো তো y এর মানটা কি পাবা, সমাধান করে তুমি পাচ্ছ হচ্ছে a2 c1 মাইনাস a1 c2 ডিভাইডেড বাই a1 b2 মাইনাস a2 b1। বুঝে গেছে? এই হচ্ছে তোমার সমাধান বিন্দুর যে ছেদবিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ এই যে ভুজ, আর এই হচ্ছে কি বলতো কোটি। আমি বজ্রগণন পদ্ধতিতে সমাধান করলাম, তোমরা যে কোনো পদ্ধতিতে সমাধান করলে এই এক্স এর মান পাবা আর ওয়াই এর মানটা পাবা, ওইটাই হচ্ছে কি বলতো এই যে দুটো সরলরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক। এখন এখানে খালি একটা জিনিস একটু মাথায় রাখবা। কোন জিনিসটা মাথায় রাখবা? এই যে এটা, এই যে এই পার্টটা দেখো, এই যে এই ভ্যালুটা কিন্তু কখনো জিরো হইতে পারবে না, কারণ ভগ্নাংশের নিচে যদি জিরো চলে আসে তাহলে এটা কি হয়ে যায় বলতো, ম্যাথমেটিক্যালি অসংজ্ঞায়িত, তাই না, মানে অসীম। তাহলে এটা কি হইতে হবে বলতো, শর্তটা কিন্তু এখানে দিতে হবে যে কি বলতো, আমাদের আমাদের এই যে a1 b1 সরি a1 b2 মাইনাস a2 b1 এইটা ইজ নট ইকুয়াল টু জিরো। বুঝে গেছে? যদি জিরো হয়ে যায়, যদি জিরো হয়ে যায় তাহলে মানেটা কি জানো? দেখো এটা লিখে দিই যে যদি a1 b2 মাইনাস a2 b1 এর মানে কি বলতো তো, তাহলে আমরা যে এই x আর y টা পাবো এই স্থানাঙ্কটা, হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে কি বলতো অসীম, কমা অসীম। বুঝতে পারছো? মানে x এর কোনো নির্দিষ্ট মান নাই, অসীম, y এরও কোনো নির্দিষ্ট মান নাই, অসীম। তার মানে বোঝানো হচ্ছে এই দুটা রেখা অসীমে যে ছেদ করবে, এই কথাটা যদি এটা হয়ে যায় তার মানে হচ্ছে কি রেখা দুটি কি করবে বলতো, রেখা দুটি অসীমে ছেদ করবে। বুঝে গেছে? অর্থাৎ অসীমে ছেদ করবে, এই কথাটা কখন সম্ভব বাস্তবে জানো? অর্থাৎ রেখা দুটি সমান্তরাল হবে, অর্থাৎ রেখা দুটি কি হবে বলতো, রেখা দুটি সমান্তরাল হবে। বুঝতে পারলা? রেখা দুটি সমান্তরাল হবে। তার মানে আমরা এখান থেকে আরেকটা জিনিস একটু শিখে ফেলতে পারি, দুইটা রেখা সমান্তরাল হওয়ার শর্ত কি বলতো? তোমার কাছে দুইটা রেখা যদি থাকে, দুইটা রেখা সমান্তরালের শর্তটা আমরা কিন্তু এখান থেকেও একবার জানতে পারি, পরে আবার জানবো। এখান থেকে দেখো দুইটা রেখা সমান্তরাল হওয়ার শর্ত, তাহলে কি হবে শর্তটা, যে a1 b1 ইকুয়াল টু যেন হয় a2 b1, তাই তো? একটু আর গুণন করি, তাহলে a1 বাই a2 ইকুয়ালস টু হবে b1 বাই b2। এটা হচ্ছে দুটা রেখা কি বলতো সমান্তরাল হওয়া শর্ত। এটা এখন তুমি দেখতেছো, সামনে দেখবা কি আবার আসবে, সমস্যা না, ওই টাইমে আবার দেখাবো। এখন আমাদের মেন ফোকাস হচ্ছে ছেদবিন্দুটা বের করা। ঠিক আছে? কিভাবে সমাধান করলে ছেদবিন্দু পাবো। আর যদি নিচে এটা কি হয়, মানে x এর মান অসীম আর y এর মান অসীম আসলে দুইটা রেখা প্যারালাল আর কি, মানে ওরা ছেদ করবে না, বাস্তবে ছেদ করবে না, অসীমে তো জানি না আমরা। এখন দেখো আমরা দেখবো তিনটা রেখা সমবিন্দু হওয়ার শর্ত। এটা দিয়ে কি বোঝাচ্ছে জানো? দেখো এটা দিয়ে এটা বোঝাচ্ছে, এই হচ্ছে ধরো একটা রেখা লাল, এখন এই হচ্ছে আরেকটা রেখা। দেখো এখানে কয়টা রেখা আছে বলতো? দুইটা। এই দুইটা রেখার দেখো একটা কমন পয়েন্ট, সাধারণ বিন্দু আছে। তো এই দুইটা রেখা আপাতত সমবিন্দুতে আছে, মানে একটা বিন্দুতে ওরা কি করছে বলতো, ছেদ করছে। এখন তিনটা রেখা সমবিন্দু, এই কথাটা মানে এটা বোঝাচ্ছে তোমার কাছে আরেকটা রেখা আছে, ওই রেখাটাও ধরো সাপোজ এই বিন্দুটা দিয়ে যাবে, যেমন এই যে এটা কি বলতো, এই রেখা তিনটা কি বলতো সমবিন্দু। বুঝে গেছে? ধরো তোমার রেখাটা এভাবে না হয় যদি এভাবে হয় তাও চলবে, ঠিক আছে? ধরো এরকম হয়, তাহলেও এটা কি বলতো সমবিন্দু। এই যে এই কথাটা বলছি, যেভাবে হোক এই তিনটা একটা বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের তিনটা রেখা সমবিন্দু হওয়ার শর্ত।
যদি কিন্তু এরকম যদি হয়, এই যে দেখো তো এরা কি সমবিন্দু? দেখো এরা কিন্তু সমবিন্দু না, কারণ তিনটা রেখায় কোনো কমন বিন্দু দিয়ে যায় নাই, সাধারণ বিন্দু দিয়ে যায় নাই। এরকম আছে যে এমন একটা বিন্দু দেখো এখানে তিনটা বিন্দু পাচ্ছ তোমরা, বাট এই বিন্দুটা দিয়ে তিনটা রেখায় গেছে, এরকম কি পাচ্ছ না, তার মানে এটা সমবিন্দু না। তিনটা রেখা সমবিন্দু কখন হবে? এই যে এই জিনিসটাকেই বুঝাবে, বুঝতে পারছো? যে তিনটা রেখা একটা বিন্দু দিয়ে যাবে। তাহলে এখন দেখো আমরা এটা একটু কিভাবে থিওরিটিকটা অ্যাপ্লাই করতে পারি। তো তোমার কাছে এখানে কয়টা রেখা আছে? তিনটা রেখা। তাহলে আমি তোমাকে তিনটা রেখা সমীকরণ দিয়ে দিচ্ছি, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। তারপর ধরো a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু হচ্ছে 0। আর আরেকটা রেখা হচ্ছে a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল টু হচ্ছে 0। তিনটা রেখা তোমার কাছে আছে। এখন তুমি এক কাজ করো, তুমি যে কোনো দুইটা রেখার ছেদবিন্দু বের করো। দেখো যে কোনো দুইটা রেখার ছেদবিন্দু, ধরো এই লাল আর নীলটার ছেদবিন্দু কি? এইটা। তিনটা রেখা যদি সমবিন্দু হয়, যেই রেখাটা কাউন্ট করলো না ওই রেখাটা অবশ্যই ওই বিন্দু দিয়ে যাবে, এটাই তো শর্ত। যে কোনো দুইটা রেখার সাধারণ বিন্দু বা কমন বিন্দু দিয়ে আরেকটা রেখাও যদি যায় তাহলে তো রেখা তিনটা সমবিন্দু, এটাই তো। এই জন্য আমরা যে কোনো দুইটা রেখা সমাধান করব। ধরো এটা 1 2 আর এটা হচ্ছে 3। হ্যাঁ, তো আমরা হচ্ছে 1 আর 2 সমাধান করি। এখন সমাধান করলে আমরা কি পাবো বলতো? x আর y এর মান, আর এই x আর y হচ্ছে কমন বিন্দুটার ভুজ আর কোটি স্থানাঙ্ক। সমাধান করে আমরা x এর মান, দেখো আমরা একটু আগে সমাধান করছিলাম যে a1x b1y আর প্লাস c1 আর a2x প্লাস b2y প্লাস c2, এটা দেখো আমরা মাত্রই বজ্রগুণনে এখানে একটা হিসাব করলাম যে দেখো যে a1x প্লাস b1y এরকম এরকম দুটো রেখা যদি থাকে তাহলে দেখো এই যে এরকম আসবে x এর মান b1 c2 মাইনাস b2 c1 ডিভাইডেড বাই কি আসছিল বলো? a1 b2 মাইনাস a2 b1। আর y কি আসছে বলো? y আসছিল হচ্ছে a2 c1 মাইনাস a1 c2 ডিভাইডেড বাই a1 b2 মাইনাস a2 b1। দেখো তো এটাই আসছে না? একবার চেক করে নাও। a2 c1 মাইনাস a1 c2, ঠিক আছে। আর নিচে দুইটারই তো সেম আসছে। তো এই হচ্ছে আমরা সমাধান করে এটা পাচ্ছি, ঠিক আছে। তো এই হচ্ছে x আর y, এই x আর y টা হচ্ছে এই সাধারণ বিন্দুর ভুজ আর কোটি। তার মানে আমরা লিখতে পারি যে সুতরাং সাধারণ বিন্দু টি কি হবে? সাধারণ বিন্দুটা হবে হচ্ছে যে এটা b1 c2 মাইনাস b2 c1 ডিভাইডেড বাই a1 b2 মাইনাস a2 b1, ঠিক আছে। ভুজ, আচ্ছা এই ভুজ, আর এই হচ্ছে দেখো a2 c1 মাইনাস a1 c2 ডিভাইডেড বাই a1 b2 মাইনাস a2 b1, ঠিক আছে। এ পর্যন্ত কোনো সমস্যা নাই। আমরা তাহলে সাধারণ বিন্দুটা পেয়ে গেছি। কোনটা? এই যে ধরো এই 1 আর 2 নং রেখার সাধারণ বিন্দু। এখন তিনটা রেখায় যদি সমবিন্দু হয়, মানে আরেকটা রেখাও যদি এই বিন্দু দিয়ে যায়, তাহলে অবশ্যই এই বিন্দুটা 3 নম্বর রেখাকে কি করবে বলো তো? সিদ্ধ করবে। 3 নম্বর রেখাটাকে নিয়ে তো ডিল করি নাই, 1 আর 2 থেকে আমরা এই বিন্দুটা পাচ্ছি। যদি সমবিন্দু হয় তাহলে অবশ্যই এই বিন্দুটা তৃতীয় রেখারও কি বলতো একটা বিন্দু, তার মানে তৃতীয় রেখাকেও কি করবে? সিদ্ধ করবে। তার মানে এই বিন্দুটা তৃতীয় রেখার উপর অবস্থান করা একটা বিন্দু যা তৃতীয় রেখাকেও সিদ্ধ করবে, ঠিক আছে। যে সাধারণ বিন্দুটি এইটা যা কি করবে বলতো? 3 নং রেখাকে কি করবে বলো? সিদ্ধ করে বা করবে, তাই তো। যদি তিনটা সমবিন্দুই হয় তাহলে চলো আমরা সিদ্ধ করাই। সিদ্ধ কিভাবে করাবো? 3 নং এ a3 x এর জায়গায় লিখবো যে এইটা, তারপর b3 y এর জায়গায় লিখবো হচ্ছে এইটা, বুঝে গেছে? তো চলো লিখে দেখি একবার। এখন বলো না যে ভাইয়া দেখতে কেমন জানি আসতেছে, লিখেন না প্লিজ। দেখো কিচ্ছু আসতেছে না। দেখো b1 c2 b2 c1 ডিভাইডেড বাই
b2 c1 ডিভাইডেড বাই a1 b2 মাইনাস a2 b1 গেল। এরপরটা আসবে হচ্ছে প্লাস b3y, তাই না? এই যে 3 নম্বরে দেখো b3y, yটা হচ্ছে a2 c1 মাইনাস a1 c2 ডিভাইডেড বাই a1 b2 মাইনাস a2 b1 হইল। দেন হচ্ছে কি বলতো, শুধু একটা কনস্ট্যান্ট যেটা হচ্ছে c3, যেটা হচ্ছে c3 ইকুয়াল টু হচ্ছে 0। এখন দেখো তো আমরা এই a1 b2 মাইনাস a2 b1 দিয়ে সবাইকে গুণ করে দিতে পারি, তাহলে দেখতে কেমন আসবে? তাহলে দেখতে আসবে হচ্ছে এমন a3, যেটা আসবে হচ্ছে b1 b2 মাইনাস b2 c1, সরি b1 c2 মাইনাস b2 c1 প্লাস b3, এটা কেমন আসবে দেখতে বলো তো? a2 c1 মাইনাস a1 c2 প্লাস c3 কেমন আসবে? c3 আসবে হচ্ছে, যেহেতু আমি a1 b2 মাইনাস a2 b1 দিয়ে গুণ করে দিচ্ছি, তার মানে এটা গুণ হবে এখানে, তাহলে a1 b2 মাইনাস a2 b1 ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে? আচ্ছা দেখো তো এই লাইনটা তোমরা কিভাবে লিখতে পারো? এই লাইনটা তোমরা কিভাবে লিখতে পারো? আমি এখানে স্লাইটলি একটা চেঞ্জ করে দিচ্ছি, একটা লাইন একটু চেঞ্জ করে দিচ্ছি, মাঝখানের লাইনটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, একটু ওয়েট করো। দেখো b1 c2 মাইনাস b2 c1, কেন চেঞ্জ করতেছি একটু ওয়েট করো। দেখো এখানে আমি মাইনাস b3 লিখলাম, ঠিক আছে, মাইনাস b3, তাহলে এখানে মাইনাস কমন নিচ্ছি দেখে আর কি, তাহলে এইটা আগে লিখবো a1 c2 মাইনাস a2 c1 প্লাস এই হচ্ছে c3, তাহলে এই হচ্ছে a1 b2 মাইনাস a2 b1। আচ্ছা তোমাদের দেখো আমি যদি এই কাজটা করি, তোমরা বিস্তার করছো না? এই যে আমি তো বজ্রগুণনই করলাম মাত্র, দেখো তাই তো, ও আমি মুছে ফেলছি, এটা লাগবে না। তোমরা তো বিস্তার করা শিখছো। দেখো তো এখানে আমি একটু এভাবে লিখি a3, তাই না? তাহলে দেখো এখানে লিখলাম a3। আচ্ছা এটা b3, এই দেখো b3, এরপরটা দেখো c3, আচ্ছা c3, এই হলো c3। ঠিক আছে, এখন দেখো তো b1 c2, যদি a3 কে ধরে আমি বিস্তার করি 3/3 নির্ণায়কের, তাহলে হচ্ছে এই b1 আর c2 টা কিরকম হবে? দেখো তো এখানে হবে b1 আর এইখানে হবে হচ্ছে c2। ঠিক বলছি? দেখো তো এই যে b1 c2, এরপর মাইনাস b2 c1, তাই দেখো আমি যদি b2 টা এখানে দিই আর এখানে c1 দিই, দেখো তো মিলে না? এখন a3 কে ধরে যদি আমি বিস্তার করি, সারি কলমটা বাদ যাবে b1 c2 মাইনাস b2 c1, মিললো? এখন দেখো b3 কে ধরে যখন বিস্তার করব তখন কি করা হয় বলো তো? এখানে মাইনাস দেওয়া হয়ে গেছে, কিন্তু আগে খেয়াল রেখো এখানে মাইনাস দেওয়া হয়ে গেছে, তার মানে গুণটা হবে বাম দিক থেকেই, তো সারি কলম বাদ যাবে। পরে দেখো a1 c2, তার মানে এখানে আসবে a1, ঠিক আছে, আর এখানে আসবে দেখো তো a2, দেখো তো মিলে না? এই সারি কলম বাদ, দেখো a1 c2 আসলো, এই যে এটা গুণ হইলো, দেন মাইনাস a2 c1, আর দেখো এটা অটোমেটিক মিলে গেছে, c3 সারি কলম বাদ দাও, তাহলে দেখবা a1 b2 মাইনাস a2 b1 মিলে গেছে। তার মানে এইটা নির্ণায়ক ফরম্যাটটাই দেখো উপরে আসছে না? নরমালি তোমার কাছে এরকম নির্ণায়ক থাকলে তুমি না পরের লাইনে এই লাইনটা লেখো, তাহলে এখন আমরা এই কাজটা আগেই করবো এখানে। তাহলে এটাকে যদি আমরা সুন্দর মতন ভাবে লিখি, তার মানে দেখো a3 a1 a2, তাহলে হচ্ছে b3 b1 b2 c3 c1 c2, এই নির্ণায়কটাই হচ্ছে এইটা। তাহলে এটা মুছে দিই, এটা তো লাগবে না, তাই না? এটা রাফ করে আর কি দেখালাম তোমাদের আগে, যেন এই লাইনটা যদি হুট করে লিখতাম তোমাদের কাছে মনে হতো যে মুখস্থ করে লিখতেছি, এরকম কিছু ভাবতে হয়তো বা। আচ্ছা এই হচ্ছে ইকুয়াল টু 0, তাই তো, ইকুয়াল টু হচ্ছে 0। এখন দেখো এটাই শেষ। তিনটা বিন্দু যদি কি হয়, তিনটা রেখা যদি সমবিন্দু হয়, তাহলে তিনটা রেখা সমবিন্দু হলে এই হচ্ছে এই নির্ণায়কটা কি আসবে? 0 আসবে। এটা হচ্ছে আমাদের শর্ত। আমরা আরেকটু সাজায় লিখি। আমরা এক কাজ করে দেখো, এই দেখো এই প্রথম সারি আর দ্বিতীয় সারিটাকে এক্সচেঞ্জ করি, তাহলে একটা মাইনাস জেনারেট হবে না? এটা তো নির্ণায়কের শর্ত, সারি কলাম যদি এক্সচেঞ্জ হয় তাহলে কি হবে বলো তো? একটা মাইনাস আসবে, তাই তো? আচ্ছা তাহলে আমি লিখে দিই। তাহলে আমি এখন কি করতে চাচ্ছি? আমি চাচ্ছি এই a1 আর a3 এক্সচেঞ্জ করতে, তাহলে এখানে একটা মাইনাস আসবে, তাহলে a1 b1 c1, তাহলে এখানে আসবে a3 b3 c3 a2 b2
C2 ইকুয়াল টু 0, তাই তো? এখন হচ্ছে ফাইনালি আবার এই A3 মানে দ্বিতীয় সারি আর তৃতীয় সারিটাকে একটু এক্সচেঞ্জ করি, তাহলে আবার আরেকটা মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে ফাইনালি এটা হচ্ছে আমাদের শর্তটা। দেখো A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, এই যে নির্ণায়কটা এটা হচ্ছে 0। দেখো কি করলাম, দ্বিতীয় সারি আর তৃতীয় সারি এক্সচেঞ্জ করলাম। দেখো এই যে A3 B3 যে 3 নম্বরে চলে গেছে আর A2 B2 2 নম্বরে চলে গেছে। এইটা হচ্ছে আমাদের তিনটা রেখা যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে এই তিনটা রেখার এই সহগগুলোকে নিয়ে যে এই নির্ণায়কটা 0 আসে, তাহলে আমরা বুঝতে পারবো রেখা তিনটা কি বলতো সমবিন্দু। বুঝতে পারছো? তার মানে খালি তোমাদের এইটুকুই মাথায় রাখতে হবে। এই কলাম বরাবর লিখবা x এর সহগগুলা, দ্বিতীয় কলাম বরাবর লিখবা হচ্ছে y এর সহগগুলা, এই বরাবর লিখবা হচ্ছে কি বলতো কনস্ট্যান্ট গুলা। প্রত্যেকটা কিন্তু চিহ্ন সহ আসবে, চিহ্ন সহ আসবে, ঠিক আছে? তো দেখো আমরা একটা কি করব বলতো এক্সাম্পল দেখব এই কনসেপ্টের। এখানে বলা হচ্ছে তোমার কাছে এরকম y ইকুয়াল টু x প্লাস 1, এটা কি একটা সরলরেখা একঘাত তো? আচ্ছা, তারপর y ইকুয়াল টু 2x প্লাস 2, এটাও একটা সরলরেখা, আর y ইকুয়াল টু ax প্লাস 3, এটাও একটা সরলরেখা। এখন এই রেখাত্রয় সমবিন্দু হলে এর মানটা নির্ণয় করো। এখন রেখাত্রয় সমবিন্দু, তাই তো? তুমি এখানে একটা কাজ করে নিবা, রেখাত্রয়গুলোকে কি করবে একটু সাজাই লিখবা। যেমন এটা প্রথমটা থেকে এভাবে লিখবো x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। পরে দ্বিতীয় রেখাটা হচ্ছে যেটা, এটাকে লিখবো হচ্ছে 2x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। 3 নম্বরটাকে লিখবো হচ্ছে ax মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। এই হচ্ছে তিনটা রেখা। হ্যাঁ, তো এখন আমাদেরকে বলতেছে দেখো তুমি এই প্রথম রেখা দ্বিতীয় রেখা চেনো, বা তৃতীয় রেখায় x এর সহগটা হচ্ছে a, তাই তো? এখন এই a জানতে চাচ্ছে, শর্ত হচ্ছে রেখাত্রয় কি বলতো, রেখাত্রয় হচ্ছে সমবিন্দু। এখন আমরা জানি যে রেখাত্রয় সমবিন্দু হলে, রেখাত্রয় সমবিন্দু হলে কি হবে বলতো, এই যে এই x এর সব সহগগুলা নিয়ে আমরা যে নির্ণায়কের কলাম গঠন করব, y এর সহগগুলা নিয়ে যে নির্ণায়কের দ্বিতীয় কলাম, আর ধ্রুবপদ নিয়ে যে তৃতীয় কলাম নিয়ে যে নির্ণায়কটা করব, ওই রেজাল্ট আলটিমেটলি 0 আসবে। তো এখানে x এর সহগ দেখো প্রথমে 1, এরপরটা হচ্ছে 2, এরপরটা হচ্ছে a, এরপরটা দেখো -1 -1 -1, তাই তো? -1 -1 -1, এরপরটা হচ্ছে 1 2 3 1 2 3, এই যে এই নির্ণায়কটা কি আসবে 0 আসবে। বুঝে গেছে? এখন বলো তো একদম তোমাদের মানে ম্যাট্রিক্স নির্ণায়কের একদম সহজ একটা ম্যাথ, এটা তুমি এখন কি করবা, সলভ করে ফেলবা, যে যেভাবে সলভ করে। তো আমি চলো নরমালি, আমি যেহেতু একটু অত বেশি এক্সপার্ট না, আমি আস্তে ধীরে সলভ করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি পাবো, ধরো ধরো এই 1 কে ধরে বিস্তার করবো। হ্যাঁ, তাহলে এই সারি এই কলামটা বাদ যাবে, -1 আর 3 গুণ হয়ে কত হবে, -3, এটা কত হবে -3। এরপর 2 আর -1 গুণ হয়ে কত হবে, -2, বাট এখানে মাইনাসে মাইনাসে +2 হয়ে যাবে। আচ্ছা, পরে দেখো -1, তার মানে এখানে মাইনাসে মাইনাসে +1 হয়ে যাবে, 1 আর লিখলাম না। তাহলে এই সারি কলাম বাদ, তাহলে 3 দুগুণ 6 -2a। এরপরে লাস্ট যেটা, এই সারি কলাম বাদ গেলে -2, এখানে হয়ে যাবে +a, -2, এই যে এমন ইকুয়াল টু কি আসবে 0। তো এটা কত আসে দেখো, এখানে 1 গুণ দিয়ে রাখছিলাম। আচ্ছা, ভালো কথা। তো -3 আর 2 মিলে কত হবে, -1, তারপর হচ্ছে +6 -2a, আর এখানে কত আসবে বলো তো, -2 + a ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখন দেখো a কয়টা আসলো টোটাল, এই দেখো -2a + a -a, ওটাকে ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে a ইকুয়াল টু, তাহলে এই পাশে কি থাকে দেখো তো, -1 আর +6 মিলে কত হবে 5, আর 5 থেকে যদি 2 বিয়োগ যায় তাহলে হবে হচ্ছে কত বলো তো 3। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা। সুতরাং এর মানটা যদি 3 হয় তাহলে হচ্ছে রেখাত্রয় কি হবে বলতো, সমবিন্দু হবে। আচ্ছা, তো এখন দেখো আমরা দেখবো হচ্ছে দুটি সরলরেখার ছেদবিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সমীকরণ। তার মানে তোমার কাছে এখানে শুরু থেকে দুটো সরলরেখা দেওয়া থাকবে, অবভিয়াসলি সমীকরণ দেওয়া থাকবে, ঠিক আছে? এ হচ্ছে ধরো আমি তোমাকে দিয়ে দিলাম যে a1x, হ্যাঁ, a1x প্লাস b1y
প্লাস c1 ইকুয়াল টু হচ্ছে 0, এটা একটা রেখা। আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আর একটা সরলরেখা, তাই না, নর্মাল। এখন এই দুটো সরলরেখা তোমাকে দেওয়া, তো আমি একটু চিত্র দেখাই। যে ধরো এইরকম একটা সরলরেখা দেওয়া, আর হচ্ছে এমন একটা সরলরেখা দেওয়া, ঠিক আছে। এই যথাক্রমে হচ্ছে এটা হচ্ছে প্রথমটা, আর এটা হচ্ছে দ্বিতীয় নীল রেখাটার সমীকরণ। এখন তোমাকে একটা সরলরেখা কি করতে হবে বলো তো, আঁকতে হবে। যে দুটি সরলরেখা ছেদবিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা, তার মানে তোমার একটা সরলরেখা, এই যে ছেদবিন্দু এটা না, তোমার আরেকটা সরলরেখা হবে এই ছেদবিন্দু দিয়ে যাবে, ঠিক আছে। তোমার সরলরেখাটা এই ছেদবিন্দু দিয়ে যাবে, এই যে এরকম। তোমাকে এই সবুজ রেখার সমীকরণটা বের করতে হবে। তুমি এটা সমীকরণ জানো, এটা সমীকরণ জানো, কিভাবে করা যায় এটা কিন্তু না, এটা তোমরা শিখছো, ঠিক আছে। কিভাবে বের করতে, যে তুমি এই দুইটা রেখার সমাধান করতে, ভালো কথা। দেন তোমার নির্ণয় যে রেখাটা এখন নতুন, এই রেখাটা ওই বিন্দু দিয়ে যাবে, তারপর এটা কি করে তা বলো তো, সিদ্ধ করে না, কোনো একটা শর্ত দেওয়া থাকতো, এইভাবে তুমি সলভ করতে। এখন আমরা একটু অন্যভাবে দেখবো, আর একটু বেটার একটা পদ্ধতি দেখবো। কি পদ্ধতি? এই যে দুইটা সরলরেখার সমীকরণ যে তোমাকে দেওয়া, এই সরলরেখার ছেদবিন্দুটাকে আমরা ধরে নিলাম, ছেদবিন্দু আছে না একটা বলতো, এই দুটো সরলরেখার ওই ছেদবিন্দুটা দিয়েই তো আমার আরেকটা রেখা যাবে। আমরা ধরে নিলাম এই ছেদবিন্দুটা হচ্ছে x1 আর হচ্ছে y1, ঠিক আছে। তো আমরা এই হচ্ছে ধরো 1 আর 2 এর ছেদবিন্দুটা কত ধরে নিচ্ছি, x1 আর y1 ধরে নিচ্ছি, যে 1 ও 2 নং এর সাধারণ বিন্দু, এটা বলি একটু সুন্দর লাগে, সাধারণ বিন্দু x1 আর y1 হলে এই x1 y1 এর বৈশিষ্ট্যটা কি? x1 y1 এর বৈশিষ্ট্যটা হচ্ছে এটা তিনটা সমীকরণকেই সিদ্ধ করবে। তো আমরা তাহলে একটু সিদ্ধ করাই। 1 নং সিদ্ধ হয়ে কি হবে দেখো তো, এই 1 নং সিদ্ধ হয়ে হবে a1 x1 b1 y1 প্লাস c1 ইকুয়াল টু কি 0, অবশ্যই এটা আসবে। এরপর দেখো তো এই a2 x1 তারপর b2 y1, এরপরটা আসবে হচ্ছে c2 ইকুয়াল টু হচ্ছে 0, তাই তো। মানে এই রেজাল্টটা 0 আসবে, এই রেজাল্টটা কি আসবে 0 আসবে। আচ্ছা আমি তোমাকে কয়টার কথা বলি, 0 আর 0 যোগ হয়ে কি হতে পারে, 0 হতে পারে। ধরো আমি এখানে একটা কোনো কিছু গুণ করলাম এটাতে, ধরো এখানে 2 নম্বরে আমি ধরো একটা কনস্ট্যান্ট গুণ করলাম এরকম, তাই কোনো রেজাল্ট চেঞ্জ হবে? দেখো তো 0 আর 0ই হবে। এখন ধরো এই যে এখানে কনস্ট্যান্ট গুণ করার পর আমি এটা এখন যদি যোগ করি, এখন কি করব, এই যে এইটা আর এই রেজাল্টটা যদি যোগ করি, তাহলে দেখো তো এরকম হবে না। বাম সাইডে কি আছে দেখো তো, a1 x1 প্লাস b1 y1 প্লাস c1, ঠিক আছে। বাম সাইডের এইটা প্লাস দ্বিতীয়টা বাম সাইডে কি আছে দেখো তো, k a2 x1 প্লাস b2 y1 প্লাস c2 ইকুয়াল টু কি হবে, 0 প্লাস 0 মানে তো 0ই। তো এখন তুমি যদি খেয়াল করো, তুমি কিন্তু আলটিমেটলি এখানে ভ্যালু বসাচ্ছ। দেখো তুমি a1 এর মান ধরো যে 2 3 হইতে পারে এরকম, x1 কি বলতো একটা মান, তাই না। আলটিমেটলি তুমি এখানে কি মান বসাচ্ছ, তুমি কিছু খেয়াল করতে পারতেছো। সাপোজ এখানে এই x1 যদি মান না বসে তা চলক দিয়ে লিখতা, তাহলে কি এখানে x লিখতা, y1 এর জায়গায় তুমি কি লিখতা বলো তো, y লিখতা, তাই তো। তার মানে আলটিমেটলি তোমার কাছে এই জিনিসটাকে, এই x1 y1, এই x1 y1 এগুলোকে একটু চলক দিয়ে লেখো, একটু চলক দিয়ে লেখো, দেখো কি আসে। তাহলে এটা আসবে হচ্ছে এরকম যে a1x প্লাস b1y প্লাস c1 প্লাস k a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু হচ্ছে 0, তাই না। বাট এখানে কাহিনীটা কি, এই যে তুমি এখানে x1 y1 এটা কিভাবে পাইতা, যখন এই যে এটা দেখো তো, এটা কি একটা একঘাত বিশিষ্ট xy এর একটা কি সমীকরণ না, xy এর একচলক বিশিষ্ট সমীকরণ। তার মানে এই জিনিসটা বুঝো, এই জিনিসটা হচ্ছে একটা সরলরেখা, এই জিনিসটা কিন্তু একটা কিসের সমীকরণ, এটা একটা সরলরেখার সমীকরণ, একটা সরলরেখার সমীকরণ। বাট এই সমীকরণের বিশেষত্বটা কি জানো, এই সমীকরণটা কিন্তু দেখো এই যে x1 y1 বিন্দুটাকে সিদ্ধ করে। দেখো এই যে x1 y1 বিন্দুটা দেখো বসালে কি পাচ্ছ, 0 পাচ্ছ না,
x1 y1 বসাইলে কি পাচ্ছ দেখো তো, এই যে 0 আসার কথা, মানে দেখো এই আলটিমেটলি 0 আসার কথা। এই সমীকরণে তুমি যদি এই x1 আর y1 বিন্দুটা বসাও তাহলে দেখবা এই সমীকরণটা কি হচ্ছে, এই যে এটা আসবে, ইকুয়াল টু কি আসবে বলো তো, 0 আসবে। তার মানে এই যে এই নতুন যে সমীকরণটা তুমি লিখলা এটা আসলে কিও না, এটা হচ্ছে কি এই বিন্দু দিয়ে যাওয়া আরেকটা সরলরেখা। এই বিন্দুটা কি আগের দুটো বিন্দু ছেদবিন্দু, তার মানে আগের দুটো বিন্দু ছেদবিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ আমরা কি বের করে ফেলছি। দেখো আগের বিন্দুটা দিয়ে কিন্তু অনেক সরলরেখাই যেতে পারে, তাই না, যে এই বিন্দু দিয়ে অনেক সরলরেখাই যেতে পারে এরকম, বুঝতে পারছো? তো এই জন্য হচ্ছে এখানে একটা কে আসতেছে, মানে কে এর মান ভ্যারি যখন করবে এক এক রকম কে এর মান আসবে, আমরা এক এক রকম সরলরেখাটা পাবো। বাট এই যে এই ফরম্যাটটা এটা হচ্ছে কি বলতো, এই দুই বিন্দুগামী এই দুইটা রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ, বুঝতে পারছো? আমি যদি এটাকে আরেকবার একটু সামারি করি, এটা সামারিটা কি দাঁড়ায়, তোমার কাছে যদি দুইটা সরলরেখা থাকে, ধরো হচ্ছে 2x - y + 3 = হচ্ছে 0, এরপর ধরো তোমার কাছে আছে যে x + y - 10 = 0। এখন তোমাকে বললো এই দুটা রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ বের করতে। এই দুটা রেখার ছেদবিন্দুগামী তো অনেক রেখাই যায়, দেখো এই বিন্দু দিয়ে তো অনেক রেখাই তো এই বিন্দু দিয়ে যেতে পারে। তো আমরা একটা জেনারেল ইকুয়েশনটা লিখবো হচ্ছে কি, এই দুটা রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ, বাংলাটা লিখতেছি না, ওইটা হচ্ছে এই যে কোনো একটা রেখা এভাবে লিখবা, এইটা লেখো এটা লেখো কোনো ম্যাটার করবে না, ঠিক আছে? আমি প্রথমটাই লিখলাম এই যে 2x - y + 3, এই যে এতটুকু, ঠিক আছে, 0 রাখ পর্যন্ত। দ্বিতীয়টাতে একটা কনস্ট্যান্ট গুণ করে দিবা, তো x + y - 10 = 0। এই যে এইটা এই ইকুয়েশনটাই হচ্ছে কি এই দুটা রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ, ঠিক আছে? এখন তোমাকে বিভিন্ন শর্ত সাপেক্ষে কে এর মানটা বের করে আসল সরলরেখাটাকে বের করতে হবে। যেমন আমি বলতে পারি আমাকে এমন সরলরেখা বের করে দাও যেটা এই দুইটা রেখার ছেদবিন্দু, ঠিক আছে, বাট হচ্ছে তোমার এক্স অক্ষের সমান্তরাল, অথবা বলো যে ওয়াই অক্ষের সমান্তরাল। তো ওই সব শর্ত সাপেক্ষে কে এর মানটা তখন বের হয়ে যাবে। তো এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবা। জাস্ট ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এই সামারিটা এরকম থাকলে, এই যে এটা হচ্ছে কি ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। তো চলো আমরা একটা কোয়েশ্চেন সলভ করি। মোটামুটি অনেক জায়গায় আসে একটা প্রশ্ন, এখানে বলা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল এবং এত আর এত রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এমন সরলরেখার সমীকরণ। তো আগে হচ্ছে তোমার সরলরেখাটা হচ্ছে এই দুইটা রেখা ছেদবিন্দু দিয়ে যায়, তো তুমি সরলরেখা দুইটাকে একটু উঠাও, 4x + 3y - 6 = হচ্ছে 0, এই হচ্ছে 1। এরপরটা দেখো x - 2y - 7 = হচ্ছে 0, এই হচ্ছে 2। তো আমার রেখাটা x অক্ষের সমান্তরাল পরে আমার রেখাটা এই রেখাদ্বয়ে ছেদবিন্দুগামী। তার মানে আগে আমি লিখবো যে 1 ও 2 এর ছেদবিন্দুগামী রেখার সমীকরণ, এটা কিভাবে লিখবো, যে কোনো একটা রেখা নাও, এই যে 4x + 3y - 6, দ্বিতীয়টার আগে এখানে যোগ করব, এখানে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দিয়ে, এটা হবে x - 2y - 7 = হচ্ছে 0। তো আমি ফার্স্টে এটা বোঝাচ্ছি, এরকম দুইটা রেখা যদি দেওয়া থাকে, এই যে ছেদবিন্দু দিয়ে যতগুলা রেখা হইতে পারে সম্ভাবনা সবগুলার একটা জেনারেল ফরম্যাট হচ্ছে এটা। এখন প্রশ্নের চাহিদা অনুসারে আমি বাকিটা আগাবো। প্রশ্ন বলছে আমার এই দুই রেখার ছেদবিন্দুগামী রেখাটা এক্স অক্ষের আবার কি হবে বলতো, সমান্তরাল। তোমাদের মনে পড়ে সরলরেখার সমীকরণ কিন্তু শিখাচ্ছিলাম একদম 3.5 এর শুরুতে, যে এক্স অক্ষের সমীকরণ কি হয়, ওয়াই অক্ষের সমীকরণ কি হয়, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, তারপর মূল বিন্দুগামী রেখার সমীকরণ, ওয়াই এর একটা নির্দিষ্ট অংশ যদি কর্তন করে ধনাত্মক দিকে তাহলে ওইটার সমীকরণ, তারপরে হচ্ছে দুই বিন্দুগামী রেখার সমীকরণ, তারপর এম ঢাল বিশিষ্ট আর একটা নির্দিষ্ট বিন্দুগামী রেখার সমীকরণ, তারপরে হচ্ছে তোমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে নির্দিষ্ট অংশ যদি কর্তন করে তখন সরলরেখার সমীকরণ কেমন হয়। তারপরে লাস্ট হচ্ছে আবার শিখতে হচ্ছে যে তোমার সরলরেখাটা মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব দেওয়া, এটা দেওয়া, আর কি দেওয়া ছিল বলতো, ওই লম্বটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা দেওয়া থাকে। তো ওইখান থেকেও সরলরেখার সমীকরণ আমরা জেনারেট করতে পারি। তো ওইরকম অনেক কন্ডিশন কিন্তু তোমরা শিখে আসছো। তো এখন আমাকে খালি এটুকু বলো, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কেমন হয় আমাকে বলো।
বলো এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ জেনারেল একটা ফরম্যাট হয় কি বলতো y ইকুয়ালস টু হয় কি a y ইকুয়ালস টু হয় কি a বা b দিয়েও লেখে অনেকে মানে একটা ধ্রুবক সংখ্যা লিখবা জাস্ট আর কি একটু মনে করাই কিভাবে লিখবা এটা কি x অক্ষের সঞ্চারপথের সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 0 এটা কোন অক্ষ y অক্ষের সঞ্চারপথের সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু 0 এখন আমার রেখাটা হচ্ছে কি বলতো x অক্ষের সমান্তরাল অর্থাৎ এই যে এমন তোমাকে খালি এই ডিসটেন্সটুকু জানতে হবে এই যে এরকম বুঝতে পারছো মানে এই যে তাহলে এটা হচ্ছে এই ডিসটেন্স তুমি যদি জানো a তাহলে এই হচ্ছে a এই ডিসটেন্স তুমি যদি জানো b তাহলে এটা হবে y ইকুয়াল টু মাইনাস b কারণ নিচে বুঝতে পারছো ঠিক একই ভাবে x ইকুয়াল টু a x ইকুয়াল টু b এগুলো হচ্ছে কি y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ তো আমরা তাহলে একটু বুঝতে পারতেছি যে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হয় এমন মানে x এর সহগ কি হবে অর্থাৎ x এর সহগ কেমন হয় x এর কোনো সহগ থাকতে পারে না x এর সহগ কি হয় শূন্য হয় আর এই রেখাটা যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে অবশ্যই আমাদের কি আসবে বলতো এখানকার x এর সহগটাও শূন্য আসবে তো আমরা এটা একটু আগাই এটা কিভাবে আগাবো দেখো তো এই যে 4x 3y 6 kx 2ky 7k ইকুয়াল টু হচ্ছে 0 ঠিক আছে তো এখান থেকে দেখো তো আমি যদি করি এই লাইনটা এখানে নিচে লিখি ঠিক আছে এই লাইনটা নিচে লিখে দিই তাহলে এখানে দেখো তো আমি যে 4x আর kx x যদি কমন নিয়ে লিখি 4 k সুতরাং 4 kx দেখো এটা লেখা শেষ y দেখো 3y আর -2ky y যদি আমি কমন নেই তাহলে 3 y যেহেতু কমন নিচ্ছে আর এখানে কি আসবে বলো তো -2k এই হলো y আর বাকিগুলো দেখো সব কনস্ট্যান্ট দেখো y শেষ তো -6 আর -7k -6 7k এই হচ্ছে আলটিমেটলি আমার রেখাটা তাই না একটা সরলরেখা কিভাবে সাজাতে হয় এভাবে সাজাতে হয় না আলটিমেটলি ax by c = 0 এভাবে তো সাজাতে হয় এটা তো ফরম্যাট লেখা শিখেছিলাম যে এখান থেকে ঠাস করে লিখবা এরপর গুণ করে দিবা ঠিক আছে গুণ করে এই যে x এর সহগগুলোকে সব একসাথে লিখবা কমন নিয়ে y এর সহগগুলোকে লিখবা কমন নিয়ে এরপর যা থাকবে সব হচ্ছে কনস্ট্যান্ট এখন তুমি লিখবা যে এটা কি বলতো এটা হচ্ছে আমাদের কোনটা এই 1 আর 2 এর ছেদবিন্দুগামী রেখার সমীকরণ এখন আমরা জানি এখানে লিখব যে আমরা জানি x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হয় বলতো এটা হবে হচ্ছে y = a অর্থাৎ x এর সহগটা আসবে কি বলতো অর্থাৎ এখানে দেখতেছো x নামে কিছু নাই অর্থাৎ x এর সহগ আসবে হচ্ছে 0 এখানে x এর সহগ কত আসে বলো 4 k = 0 তার মানে আমরা এখানে কি পাচ্ছি বলো তো এখানে আমরা k এর মানটা পাচ্ছি -4 k এর মান কত -4 না এই যে বসাই দিবা এটাই কি তোমার সরলরেখা না তাই দেখো k এর মানটা আমরা পেয়ে গেছি আলটিমেটলি k এর মানটা পেয়ে গেছি তার মানে আমরা নির্ণয় সরলরেখার সমীকরণ এখন লিখব সুতরাং নির্ণয় সরলরেখার সমীকরণ এটাকে তুমি 3 রাখতে পারো মানে এটা হচ্ছে তোমার ফাইনাল আনসার ঠিক আছে 3 দেব হ্যাঁ 3 তো নির্ণয় সরলরেখার সমীকরণ k এর মান কত বসাবো -4 তো -4 বসালে x তো বাদ তাই না এটা তো এমনি বলা হচ্ছে x এর সহগ 0 আসবে তো দেখো তো -4 যদি হয় তো এখানে তুমি যদি k এর মান -4 বসাও মাইনাস আছে প্লাস 4 দুগুণ কত হবে 8 8 আর 3 কত হবে 11 তার মানে 11y আর এখানে -6 7 ইনটু কত বলতো -4 তাই তো এই হচ্ছে তোমার অ্যানসারটা আসবে বা 11y
-6 মাইনাস মাইনাসে প্লাস 7 14 21 28 ইকুয়াল টু 0। তো 11y ইকুয়ালস টু লেখা যাবে কত বলতো -22 বা y ইকুয়াল টু হচ্ছে এই পাশে হচ্ছে -2, সুতরাং y প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। এই হচ্ছে আমাদের ফাইনালি কি বলতো ওই যে ওই রেখা দ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়, আবার একই সাথে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। বুঝতে পারছো? তাহলে এরকম যদি থাকে তুমি কি করবা, আগে হচ্ছে এরকম ধরে এই ফরম্যাটটুকু লিখবা, দেন গুণ করে এরকম আদর্শ ফরম্যাটে লিখবা x এর সহগ y এর সহগ আর ধ্রুবক। এরপর প্রশ্নে যে শর্ত বলবে ওই শর্তটা অ্যাপ্লাই করে কে এর মান বের হয়ে যাবে, কে এর মানটা তুমি বসাই দিবা 3 নম্বরে, বসাই দিলেই তোমার হচ্ছে কি বলতো ফাইনালি রেজাল্টটা চলে আসবে। তো এখন দেখো কিছু তোমাদেরকে প্র্যাকটিস হিসেবে দিচ্ছি, এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের কি হবে বলতো, এটার ভয় ভীতি কেটে যাবে, স্কিল আরো ডেভেলপ হবে। তো এখানে দেখো কোনো কঠিন কিছু নাই, যে এক নাম্বারটা তো সেম ক্যাটাগরির 1 আর 2। হ্যাঁ, তুমি দেখো হচ্ছে y অক্ষের সমান্তরাল আর এত রেখা দ্বয়ের ছেদবিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। দেখতেছো হিউজ পরিমাণে আসে, বোর্ড পরীক্ষা বলো অ্যাডমিশন বলো হিউজ পরিমাণে কিন্তু আসে। তো y অক্ষের সমান্তরাল বললে কি করবা বলতো, y অক্ষের সমান্তরাল রেখার জন্য আমাদের কি আসে বলতো x = a, তার মানে এখানে লিখবা যে y এর সহগটা কি আসবে বলতো, y এর সহগ আসবে হচ্ছে 0। যেমন আমাদের ওই রেখাটাই যদি বলতো যে y অক্ষের সমান্তরাল, তাহলে আমরা কি লিখতাম বলতো, তাহলে হচ্ছে আমরা লিখতাম এই যে এই y এর সহগটা কি ধরতাম বলতো 0। তাহলে এখান থেকে k এর মান কত পাইতাম, k এর মান পেতাম হচ্ছে 3/2। এই 3/2 এখানে বসাই দিতাম, এটা হচ্ছে আমাদের অ্যানসার। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। জিনিসটা বুঝতে পারলে চলো আমরা সামনের দিকে আগাই। তো এখন দেখো আমরা দেখব দুইটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ কিভাবে বের করতে হয়। দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ মানে তোমার কাছে এরকম দুইটা সরলরেখা থাকবে, এটা একটা সরলরেখা, ওরা ছেদ করছে, ওরা কি করছে ছেদ করছে। এখন ছেদ করলে দেখো এই দেখো এখানে কোণ উৎপন্ন হচ্ছে, দেখছো এই যে এটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণটা। এখন এই কোণ আর এই কোণটা হচ্ছে কি বিপরীত কোণ। এই কোণের পরিমাণ যতটুকু, সাপোজ ধরো 120, তাহলে এই কোণের পরিমাণ হবে কত 120, বিপরীত কোণ কি হয় সমান হয়। এখন দেখো আবার অন্তর্ভুক্ত কোণ এটাও হবে, এই কোণটা আবার দেখো এটা সূক্ষ্ম কোণ, এটা কি কোণ সূক্ষ্ম কোণ। এই কোণটা যদি হয় ধরো কথা এক্সাম্পল হিসেবে বললাম যে ধরো 60 ডিগ্রি, তাহলে অবশ্যই তাহলে এই কোণটাও কি হবে বলতো 60 ডিগ্রি, তাই না? আর বিপরীত কোণ কি হয় সমান হয়। তার মানে দুইটা সরলরেখা যদি ছেদ করেই যায়, যেভাবেই ছেদ করুক, তার মানে আমরা স্থূলকোণ পেতে পারি আর সূক্ষ্মকোণ পাইতে পারি। টোটাল কোণ উৎপন্ন হবে 4টা, 2 রকমের, স্থূলকোণ সূক্ষ্মকোণ, স্থূলকোণ 2টা সূক্ষ্মকোণ 2টা। আবার ধরো দুইটা সরলরেখা এরকমও করতে পারে, স্থূলকোণ সূক্ষ্মকোণ বুঝলো না, জাস্ট লম্বালম্বি ভাবে ছেদ করলো। আমাদের x অক্ষ y অক্ষ যেমন আর কি হয়, তাই না? একটু কি বাঁকা হয়ে গেছে? আচ্ছা, এই যে লম্বালম্বি ভাবে ছেদ করলো, তাহলে দেখো তো এই কোণ এই কোণ এই কোণ এই কোণ সেম, এখানে কিন্তু স্থূলকোণ সূক্ষ্মকোণ ব্যাপারটা আসবে না। এই কনসেপ্টটা আমরা শিখবো, আমরা দুইটা রেখা লম্বা হওয়ার কাহিনী আমরা জানবো পরে, বাট এখন আমরা শেখার জন্য যত অন্তর্ভুক্ত কোণটা আমরা একটু তেরা বাঁকা দিয়ে স্টার্ট করব। অর্থাৎ যে এরকম ভাবে যদি দুইটা সরলরেখা থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে মধ্যবর্তী সূক্ষ্মকোণটা কেমন হবে সেটা এখন আমরা নির্ণয় করব। বুঝতে পারছো? এই যে এরকম। তো চলো শুরু করি। তো এটা শুরু করার জন্য আমি একটু আগে x অক্ষ আর y অক্ষটা একটু এঁকে নিই তোমাদের সুবিধার্থে, ঠিক আছে? আচ্ছা, তো আমার কাছে দুইটা সরলরেখা কি থাকবে বলতো দেওয়া থাকবে, অর্থাৎ a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু হচ্ছে 0, এরকম দেওয়া থাকবে। আবার a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এইরকমও রেখাটা দেওয়া থাকবে। তো আমি যদি একটু রেখা আঁকি, ধরো হচ্ছে একটা রেখা হচ্ছে এমন, অন্য কালি দিয়ে আঁকি, এটা আর আরেকটা রেখা হচ্ছে এমন, এই যে। তাহলে আমরা কি বের করতে চাচ্ছি, এই যে আমরা মধ্যবর্তী এই কোণটা বের করতে চাচ্ছি। বুঝতে পারছো? হ্যাঁ, বলতে পারো ভাই এটাও তো, হ্যাঁ চাচ্ছি, সমস্যা নেই, আসবে। আমরা এই কোণটা বের করতে চাচ্ছি। এখন যেহেতু তোমার কাছে দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে,
কি দেওয়া থাকবে, দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে। তুমি এখান থেকে একটা কাজ করতে পারো, এই সরলরেখার ঢাল বের করতে পারবা। ঢাল কিভাবে শিখাই দিচ্ছি, তোমরা তো y = mx + c এই ফরম্যাটে সবাইকে নিয়ে যাও, এখানে নিয়ে যে ঢালটা বের করো না, তো ঢাল বের করার কিন্তু একটা শর্টকাট আছে, এইভাবে বের করা যায় খুব সহজে। তুমি যদি ঢাল বের করতে চাও, কি বের করতে চাও, ঢাল, যে প্রথম রেখা থেকে এটা ঢাল m1 লিখলাম, মাইনাস এখানে লিখবা x এর সহগ, কি লিখবা, x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। এই হচ্ছে ঢাল বের করার শর্টকাট, ঠিক আছে, মাইনাস x এর সহগ বাই y এর সহগ। ঠিক একইভাবে তুমি দ্বিতীয় সমীকরণ থেকেও কি দ্বিতীয় রেখারও ঢাল পেয়ে যাবা, সেম, যে মাইনাস x এর সহগ, যেমন আমি যদি এখানে অ্যাপ্লাই করি x এর সহগ a2, y এর সহগটা হচ্ছে b2, x এর সহগ বাই y এর সহগ সবসময় মনে রাখবা, এখানে একবার মাইনাস আসবে। একটা एग्जांपल দিই, ধরো যে 5x - 3y + 2 = 0, এই রেখার ঢাল কত আসবে বলো তো? এই রেখার ঢাল আসবে x এর সহগ 5, y এর সহগটা 3, বাট মাইনাস মাইনাসে প্লাস। বুঝতে পারছো? এই হচ্ছে শর্টকাট। তো এই হচ্ছে ঢাল বের করাটা, এটা জাস্ট বললাম, হ্যাঁ, যে তোমাদেরকে এরকম ঢাল বের করে নিতে হবে। কারণ ঢালের আবার দেখো, তুমি একটা রেখার ঢাল যদি জানো, ঢাল জানো মানে কি বলতো, ওই ঢাল থেকে কি তুমি অ্যাঙ্গেল পাবো না? তো ধরো তুমি সাপোজ এই রেখাটার ঢাল জানো m1, তার মানে তুমি এখান থেকে কিন্তু θ1টা বের করতে পারো। θ1টা কি, x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো একটা রেখা যে কোণ উৎপন্ন করে, তাই তো, তার টেনজেন্টের মানটাকে আমরা ঢাল বলি। তাহলে ঢাল জানলে আমরা ওই x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো একটা রেখা কি কোণ উৎপন্ন করতেছে সেটা জানতে পারবো। তো ধরো এই আমার প্রথম রেখাটা হচ্ছে এইটা, এই রেখাটা ধরো x অক্ষের ধনাত্মক দিকের সাথে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে θ1 কোণ উৎপন্ন করলো, ভালো কথা। ঠিক একইভাবে এই দ্বিতীয় রেখাটাও দেখো θ2 কোণ উৎপন্ন করলো। ঢাল জানলে কোণ জানা যায়, এটা তো আমরা জানি। আচ্ছা, এই কারণে ঢাল নিয়ে কথাবার্তা বললাম। তো এই হচ্ছে দেখো θ1 আর θ2। তাহলে তুমি আমাকে এই কোণটা বের করে দিতে পারবে বলো তো? ধরো এই কোণটা হচ্ছে ফাই, তার মানে আমি লিখি যে এটা হচ্ছে প্রথম রেখা, দ্বিতীয় রেখা, যে 1 ও 2 নং রেখার অন্তর্ভুক্ত কোণ ইকুয়াল টু ফাই। এটা আমি ফাই ধরলাম। এখন তুমি আমাকে একটা কথা বলতে পারো, কি বলবা? এটা বলো, এটা θ1 হলে এই অ্যাঙ্গেলটা কত? এটা হবে 180 মাইনাস θ1 না? কারণ এটা কি 180 কোণ হয়, এখানে যদি θ1 থাকে তাহলে এখানে আসবে কত, 180 মাইনাস θ1। এখন তুমি তাকায় দেখো, এখানে কি একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে না? এই যে এই কোণ, এই কোণ আর এই কোণ, এই তিন কোণের সমষ্টি কত হবে? 180। এটা একটু রাফ লিখি, ঠিক আছে? তিন কোণের সমষ্টি কত আসবে, কত হবে? 180। একটু রাফ দেখো এটা, হ্যাঁ, মুছে ফেলবো। তাহলে আমি লিখতে পারি যে θ2 এই কোণ, তারপর এই কোণটা, যে প্লাস 180 মাইনাস θ1 প্লাস ওই যে ফাই, এই যে ফাই, এই তিন কোণের সমষ্টি কত আসবে বলো তো? 180। এই দেখো 180 180 কাটাকাটি যায়, তাহলে ফাই ইকুয়ালটা আমি আলটিমেটলি লিখতে পারবো θ1টা এই পাশে যাবে মাইনাস θ2। এই লাইনটা বুঝছো কিনা দেখো, এই ত্রিভুজটার তিন কোণের সমষ্টি 180, ওইখান থেকে এই ফাই এর মান আমি এটা পেয়ে যাচ্ছি। তো আমরা বলতেছিলাম যে কি 1 আর 2 নং রেখার এই যে এই কোণটা যদি ফাই হয়, তাহলে আমরা অন্তর্ভুক্ত কোণ যদি ফাই হয়, তাহলে আমরা লিখতে পারি যে সুন্দর মতন ফাই ইকুয়াল টু এই যে θ1 মাইনাস θ2 লেখাই যাবে, বড়টা বিয়োগ ছোটটা, ঠিক আছে? এখন আমি এখানে বলছি θ1 মাইনাস θ2, এখানে θ1টা আসলে বড়, দেখো চিত্র দেখো, θ1টা বড়, θ2টা কি বলতো, ছোট। এখানে কিন্তু কি বলতো শর্ত আছে, θ1 বড় আর θ2টা ছোট, ঠিক আছে? অন্তর্গত কোণটা, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কখনো তো নেগেটিভ হবে না, তুমি যদি ছোটটা থেকে বড়টা বিয়োগ করতে এত ঝামেলা। আচ্ছা, তিন কোণের সমষ্টি যে কোনো একটা তো নেগেটিভ হয় না, হ্যাঁ, এজন্য θ1 মাইনাস θ2, যেহেতু আমি এখানে θ1 মাইনাস θ2 লিখছি, তার মানে আমার θ1টা বড়। আচ্ছা, এখন দেখো তো তুমি উভয় পক্ষে tan নিয়ে আসতে পারো না? tan ফাই, তাহলে দেখো তো এখানে কি আসবে বলো তো, tan θ1 মাইনাস θ2 আনা যায়। আচ্ছা, এখন তাহলে আলটিমেটলি দেখো, এই যে tan ফাই ইকুয়াল টু এইখানে কি tan a মাইনাস b সূত্র তুমি তো জানোই, তাহলে এখানে বসায় দাও। তাহলে কি লেখা যাবে বলো? tan θ1 মাইনাস tan θ2 ডিভাইডেড বাই 1 প্লাস tan θ1 tan θ2।
বুঝতে পারছো? এখন আমাকে বলো tan থিটা 1 এর মান কি? হোয়াট ইজ tan থিটা 1? এই যে এখান থেকে তুমি যে ঢালটা বের করবে না, এই যে ঢাল বের তো করবা, এই ঢালটাই তো হচ্ছে tan থিটা 1। এখান থেকে তুমি যে ঢালটা বের করবা সেটা কি বলো তো? tan থিটা 2, তাই তো? তো বসাই দাও। তাহলে tan থিটা 1 আলটিমেটলি আসলে কিছুই না, তাহলে আলটিমেটলি কিছুই না। এই যে tan phi ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। তো তুমি ঢাল যখন জানবা m1 আর m2 ঢাল কিভাবে জানবা? তোমার কাছে জাস্ট সমীকরণটা যদি দেওয়া থাকে তাহলে তুমি ঘ্যাচাং করে ঢাল বের করে ফেলবা, তাহলে এই জিনিসটা তুমি পেয়ে যাবা। তার মানে tan phi যদি সামথিং হয় তাহলে এখান থেকে তুমি phi এর মানটা হয় কি বের করে নিতে পারবে না, tan ইনভার্স এভাবে, তাই না? এই হচ্ছে আমাদের, দেখো phi কি, phi এর পরিচয় কি? phi এর পরিচয় হচ্ছে এই যে অন্তর্ভুক্ত কোণ, 1 আর 2 নং রেখার কি কোণ বলতো? অন্তর্ভুক্ত কোণ। বুঝা গেছে? আমরা কিন্তু বের করে ফেলছি। বাট এখন শর্ত আছে, যদি থিটা 2টা বড় হইতো, মানে থিটা 1 এর জায়গায় যদি কি হইতো বলতো? থিটা 2 বড় হইতো। যদি থিটা 2 যদি থিটা 1 এর থেকে বড় হইতো তাহলে হচ্ছে ওই যে phi কি আসতো? phi তখন আসতো হচ্ছে, phi আসতো হচ্ছে থিটা 2 মাইনাস থিটা 1, তাই না? যদি থিটা 2 থিটা 1 এর থেকে বড় হয় তাহলে phi আসবে থিটা 2 মাইনাস থিটা 1। দেখো এই যে এখান থেকে বলতেছি থিটা 1 থিটা 2 থেকে বড় দেখে phi কি আসছে? থিটা 1 মাইনাস থিটা 2। যদি থিটা 2 বড় হইতো তাহলে এটা আসতো। তাহলে এইখান থেকে তুমি যদি আবার কি আনো বলো তো? tan আনো। tan যদি আনো তাহলে তোমার এটা কেমন আসবে বলো? tan থিটা 2 মাইনাস থিটা 1। এখানে আবার সূত্র ফেললে আমি এখানে আলটিমেটলি লিখে দিই, তুমি এটা পাবা, তুমি আলটিমেটলি এটা পাবা tan phi। এখানে তুমি পাবা কি দিয়ে জানো? মাইনাস দিয়ে পাবা। মানে মাইনাস বলতে এখানে দেখো m2 মাইনাস m1 পাবা। কি পাবা? m2 মাইনাস m1, 1 মাইনাস m1 m2। বাট আমরা একটা কাজ করতে পারি, এই ফর্মেটে যদি লিখতে চাই যে না আগে 1, তাহলে এখানে মাইনাস দিতে হবে। তাহলে এই যে মাইনাস কমন নিয়ে লিখলে m1 মাইনাস এখানে আগে আসলে এই যে এভাবে তুমি লিখতে পারবা। এখানে আছে প্লাস। বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি আমাদের এই দুইটা কনসেপ্ট থেকে আমরা লিখতে পারি যে সুতরাং অন্তর্ভুক্ত কোণ ফাই হলে, অন্তর্ভুক্ত কোণ দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ যদি ফাই হয়, ফাই হলে আমরা লিখতে পারি এই যে tan phi, যেটা tan phi ওইটার যে ট্যানজেন্টের মান আসবে ওইটা প্লাস দিয়ে আসতে পারে মাইনাস দিয়ে আসতে পারে, ব্যাপার না। m1 মাইনাস m2 1 মাইনাস 1 প্লাস m1 m2, এই হচ্ছে আমাদের ফাইনালি রেজাল্টটা। বুঝতে পারছো? এটার মাধ্যমে আমরা অন্তর্ভুক্ত কোণটা বের করে থাকি। এখন এখানে কিছু কথা আছে, এই দেখো এই কথাগুলো। যদি tan phi এর মান ধনাত্মক হয়, দেখো তুমি আলটিমেটলি tan phi বের করছো, tan phi এর মানটা তুমি কি পাচ্ছ? ধনাত্মক। বুঝো tan এর মান, tan থিটা একটা পজিটিভ নাম্বার। কখন হয় জানো? যখন এটা x এর সাথে কি করে? সূক্ষ্ম কোণ উৎপন্ন করে, তাই না? থিটার মানটা যদি তোমার কি হয় 90 ডিগ্রির চেয়ে কম হয়, সূক্ষ্ম কোণ হয়, তাহলে তুমি কি পাও? পজিটিভ পাও। কারণ কি প্রথম চতুর্ভাগে tan কি? পজিটিভ। এই কথাটা এখানে বলা হচ্ছে যে tan phi এর মান ধনাত্মক হলে তাহলে রেখাদ্বয়ের যে মধ্যবর্তী কোণটা, এই যে এই যে এখানে phi দিয়ে লিখি, এখানে কি দিয়ে লিখবো? phi দিয়ে লিখি, হ্যাঁ। যদি তোমার tan এর মান পজিটিভ আসছে, tan phi এর মান, তার মানে phi তোমার কি আসছে বলো তো? phi তোমার হবে অবশ্যই সূক্ষ্মকোণ। phi কি হবে? অবশ্যই সূক্ষ্মকোণ। আর যদি tan এর এই ভ্যালুটা নেগেটিভ আসে, tan নেগেটিভ আসার কথা বলো তো দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে, মানে 90 এর থেকে বড় স্থূলকোণ হলে, যদি তুমি tan phi এর মান নেগেটিভ পাও, তার মানে তোমার কি আসবে বলো তো? ঋণাত্মক হলে স্থূলকোণের মান পাওয়া যাবে। ওই যে আমাদের দেখো দুইটা রেখা কি করে ছেদ করলে কি পাই? যে সূক্ষ্মকোণও পাই, স্থূলকোণ পাই। তার মানে আমরা বলতে পারবো আমাদের সূক্ষ্মকোণ কখন পাবো? সূক্ষ্মকোণ পাবো যদি আমাদের tan phi এর ওভারঅল রেজাল্টটা পজিটিভ আসে। tan phi এর ওভারঅল রেজাল্টটা কি আসবে? পজিটিভ আসলে আমরা কি পাবো? সূক্ষ্মকোণ পাবো। আর ঋণাত্মক হলে আমরা কি পাবো? স্থূলকোণটা পেয়ে যাব। বুঝতে পারছো? চোখ বন্ধ করে আমরা tan phi দিয়ে এভাবে ঢাল দিয়ে এভাবে মধ্যবর্তী কোণ বের করব। ধরো কথার কথা তোমার আসছে এমন, কথার কথা, হ্যাঁ, ধরো আসছে এমন যে তোমার কত দেখা যাবে? ধরো √3 আসছে, প্লাস মাইনাস এমন। tan phi হচ্ছে প্লাস মাইনাস √3।
এখন তোমাকে বললো না তুমি সূক্ষ্মকোণটার জন্য হিসাব করো, সূক্ষ্মকোণের জন্য তাহলে tan phi এর মানটা অবশ্যই তুমি নেগেটিভ লিখবা না, তুমি জানো যে phi সূক্ষ্মকোণ, তাহলে তুমি কি এটা লিখতে যাবা tan phi নেগেটিভ মাইনাস দিয়ে লিখবা, মাইনাস তো সূক্ষ্মকোণের জন্য হয় না, 190 ক্রস হলে হয়। বুঝে গেছে? এই হচ্ছে আমরা ফাইনালি করব, আমরা অঙ্ক করলে বুঝতে পারবা আলটিমেটলি এটা হচ্ছে আমাদের মনে রাখার বিষয়টা। আর একটা জিনিস একটু খেয়াল রাখো যে সরলরেখা দুইটার, যে দুইটা তোমাকে সরলরেখা দেওয়া, এই দুইটার যে কোনো একটা যদি y অক্ষের সমান্তরাল হয়, y অক্ষ বা y অক্ষের সমান্তরাল মানে তোমার রেখাটা যদি একদম y অক্ষ হয়, বুঝো, তাহলে এই y অক্ষের ঢাল কত আসে বলো তো? এই y অক্ষ x এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটার ঢাল কত আসবে বলো তো? tan 90 এর মান কত? অসংজ্ঞায়িত, তাই না? মানে অসংজ্ঞায়িত আসবে ঢাল। তখন কিন্তু ঢাল যদি অসংজ্ঞায়িত আসে, মানে m1 বা m2 যে কোনো একটা যদি অসংজ্ঞায়িত চলে আসে, তাহলে তুমি কিন্তু এটা বের করতে পারবা না। এটা খালি একটু মাথায় রাখলেই হবে। বুঝতে পারছো? আবার বলি, আমাদের সূত্রটা কি? দুটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র হচ্ছে tan, মানে ওই ফাই যদি হয় তাহলে tan phi এটা হবে হচ্ছে এরকম যে m1 মাইনাস m2 1 মাইনাস m1 m2। আমি যদি এখানে প্লাস নেই, মানে রেজাল্টটা যা আসুক এরপর যদি প্লাস নেই, tan phi এর পজিটিভ মান নেই, তাহলে আমি পাবো হচ্ছে সূক্ষ্মকোণ। এই যে কথাটাই, tan phi এর মান ধনাত্মক হয় তাহলে আমরা রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণ পাবো, আর যদি ঋণাত্মক নেই তাহলে আমরা স্থূলকোণের মানটা পাবো। এটাই হচ্ছে আমাদের জাস্ট ইম্পর্টেন্ট লাইনটা। বুঝতে পারছো? তো আমরা যদি এখন ম্যাথ করি তোমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা কোয়েশ্চেন 3 শুরু করব। এখানে বলা হচ্ছে দেখো x - 2y + 1 = 0 আর 3x - y + 5 = 0 দুইটা রেখা, এদের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ নির্ণয় করতে হবে। তো অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ, তো দেখো আমাদের যেটা এই x - 2y + 1 = 0 এটাকে 1 লিখে দিলাম, আর এটা 3x - y + 5 = 0 এটাকে 2 লিখে দিলাম। এখন আমাকে বলো 1 নং রেখার ঢাল কত? 1 নং রেখার ঢাল, এটাকে ধরো m1 দিয়ে লিখবো, m1 দিয়ে লিখবো। কিভাবে পাবো? এই যে শর্টকাট শিখেছিলাম কি বলতো, এখানে x এর সহগটা লিখবো, x এর সহগ কত 1, y এর সহগটা লিখবো -2, বাট এখানে একটা মাইনাস থাকে, মাইনাস মাইনাসে +2, ঠিক আছে, ডাইরেক্ট লিখবা, কোনো সমস্যা নেই। ঠিক একই ভাবে তুমি লিখবো হচ্ছে 2 নং রেখার ঢাল, এটা দেখো এটা আসবে কত 3। আই হোপ বুঝতে পারছো, x এর সহগ বাই y সহগ, আর এখানে চিহ্ন মানে y মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তো তোমার কাছে এরকম দুইটা রেখার ঢাল তুমি অলরেডি জানো। এখন অন্তর্ভুক্ত কোণ দেখো 1 ও 2 এর অন্তর্ভুক্ত কোণ, ফাই হলে, দেখো তুমি এখানে ডিক্লেয়ার করো নাই যে অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ ফাই নাকি অন্তর্গত স্থূলকোণ ফাই, বলো নাই, তুমি জাস্ট বলছো ফাই, পরে দেখবা সূক্ষ্মকোণ স্থূলকোণ পরে। ফাই হলে আমরা কি জানি বলতো, এই যে tan phi ইকুয়াল টু আসবে প্লাস মাইনাস এই m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, 1 প্লাস m1 m2। তো চলো আমরা মানটা বসাই দিই, তাহলে আমরা পাবো হচ্ছে tan phi হচ্ছে প্লাস মাইনাস কত ছিল m1 এর মান হাফ আর 3, তাহলে এই হচ্ছে হাফ মাইনাস 3 1 প্লাস এই যেটা, এই রেজাল্টটা কত আসে দেখো, এই রেজাল্টটা ক্যালকুলেটে, ঠিক আছে, ক্যালকুলেটরে বা যেভাবে হাতে কলমে যাই হোক করো, দেখো এটা আমাদের কত আসবে, এটা আসবে হচ্ছে আমাদের এইটা পাওয়া হচ্ছে -1। এখন দেখো এখানে প্লাস হলে এটা প্লাস হয়তো মাইনাস হয়ে যেত, আলটিমেটলি দেখো এই জিনিসটা শিখে রাখো, মানে দেখে রাখো যে প্লাস মাইনাস থাকলে এটা প্লাস মাইনাস 1ই হয়ে যেত, মানে ওয়ান কাইন্ড অফ এখানে আসলে তোমার ভ্যালুটাই লাগবে, চিহ্নটা লাগবে না, কারণ তুমি মাইনাস আসছো, এই যে প্লাস মাইনাসে মাইনাস 1 হয়ে যেতে পারে, মাইনাস দিলে তো মাইনাস মাইনাসে প্লাস, মানে ঘুরে ফিরে প্লাস মাইনাসে আসবে, আর শুধু 1 আসলেও এটাই আসতো। বুঝতে পারছো? এখানে -1 আসলো, বাট এই চিহ্ন তো প্লাস থাকলে যে প্লাস মাইনাসে মাইনাস পাবা, মাইনাস হলে মাইনাস মাইনাসে প্লাস পাবা, মানে ঘুরে ফিরে ওই হয় প্লাস মানে মাইনাসই পাবা। তো এখন দেখো tan phi এর মান আসলো +-1। এখন বলো আমাদের সূক্ষ্মকোণের জন্য, তাহলে সূক্ষ্মকোণের জন্য এখন আমরা কি নেব বলো তো? সূক্ষ্মকোণের জন্য আমরা জানি যে tan phi এর মান ধনাত্মক, তাহলে বসাই দিই,
ধনাত্মক যেহেতু তার মানে আমরা লিখবো যে tan phi হচ্ছে 1। তাহলে এখন এখান থেকে তাহলে phi এর মান কত, tan ইনভার্স 1। tan কত ডিগ্রি মান 1 হয় বলো তো, 45 ডিগ্রি। এই হচ্ছে আমাদের এই যে এই দুইটা রেখার অন্তর্গত সূক্ষ্ম কোণটা। যদি স্থূল কোণ বলতো এখন এখান থেকে -1 নিয়ে নিতাম, ওইটাই হচ্ছে যা আসতো, ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইটা আমি করলাম, এইটা হচ্ছে তোমাদের SW। দেখো এখানে কি বের করতে হবে, অন্তর্গত সূক্ষ্ম কোণ, তাই না? সূক্ষ্ম কোণ আমি তোমাদের জন্য চেঞ্জ করে দিলাম, অন্তর্গত স্থূল কোণ বের করবা তোমরা। SW কোথায় দেখাবো বলো তো? SW হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক গ্রুপে। আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে ডেসক্রিপশনে তো দেওয়াই আছে, চ্যানেলের ইয়াতেও আছে, ধরো ম্যাথমেটিক্স চ্যানেলের চ্যানেল সম্পর্কে গেলেও জানতে গেলেও ওইখানে ঢুকলেও দেখবা যে স্কুল ম্যাথমেটিক্স এর ফেসবুক গ্রুপের লিংক দেওয়া, এমনিতেও ইয়াতে ডেসক্রিপশন বক্সে সবসময় দেওয়া থাকে। আচ্ছা, ওই গ্রুপে ঢুকে SW দেখাবা। তো এখন দেখো এইখানে কোশ্চেন 5-এ তোমাকে একটা সরলরেখা দাও, এটা একটা সরলরেখা দাও। এখন এই রেখা দুটির অন্তর্ভুক্ত কোণ চাচ্ছে। এখন অন্তর্ভুক্ত দেখো আগের দুটো ম্যাথে তোমাকে ক্লিয়ার করা ছিল যে অন্তর্ভুক্ত স্থূল কোণ বা অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ বের করো। এখন তোমাকে বলা নাই, তোমার কাছে আসলে দুইটাই চাচ্ছে। তোমার কাছে কি চাচ্ছে? দুইটাই, সূক্ষ্ম কোণও চাচ্ছে স্থূল কোণও চাচ্ছে। এগুলো তাহলে কোনো ব্যাপার না, তুমি ঠাস করে এটা ঢাল বের করবা। আমি শর্টকাটে করতেছি, মানে আগেরটার মতন এত অফিসিয়ালি এক নং রেখা 2 নং রেখা 1 নং এর ঢাল 2 নং এর ঢাল এভাবে লিখতেছি না, ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে এটা ঢালটা জানতে পারো। ধরো হচ্ছে এই M1, এই ঢালটা কত আসবে বলো তো? এটা আসবে হচ্ছে শুধু 1, x এর সহগ 5, y এর সহগ 5, এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এখান থেকে দেখো কত পাবো বলো? M2 এর মান তুমি পাবো হচ্ছে x এর সহগ 3, y এর সহগ 3, 1, বাট এখানে আবার মাইনাস থাকবে, তার মানে -1। তার মানে অন্তর্ভুক্ত কোণটা phi। এখন phi সূক্ষ্ম না স্থূল কোণ আমি বললাম না, সমস্যা নাই। তাহলে হচ্ছে এই tan phi ইকুয়াল টু হবে হচ্ছে প্লাস মাইনাস এই m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। তাহলে এই হচ্ছে প্লাস মাইনাস m1 এর মান হচ্ছে 1, মাইনাস মাইনাসে প্লাস 1, 1 প্লাস এই গুণটা করলে কত হয়ে যাবে বলো তো? গুণটা করলে -1 চলে আসবে, ঠিক আছে? এই গুণ করলে কি আসবে? -1 চলে আসবে। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি এখানে কি পাবো দেখো, এমন আসবে প্লাস মাইনাস 1/0। 1/0 মান তুমি আমাকে বলতে পারবা? মানে tan কত ডিগ্রি, মানে tan phi এর মান কত ডিগ্রি মান 1/0 হয়? এটা প্লাস মাইনাস যাই হোক, এটা কি অসংজ্ঞায়িত হয়ে গেছে না? তার মানে এখান থেকে আমরা শিওরলি বলতে পারতেছি অসংজ্ঞায়িত হয় শুধুমাত্র কখন বলো তো? 90 ডিগ্রি হলে। কখন? শুধুমাত্র 90 ডিগ্রি হলেই আমাদের কি আসবে? অসংজ্ঞায়িত আসবে। আর অসংজ্ঞায়িত হলে তো প্লাস মাইনাস দেখার দরকার নেই। tan 90 ডিগ্রি মানে হচ্ছে অসংজ্ঞায়িত, তার মানে phi হচ্ছে 90 ডিগ্রি। তার মানে স্থূল কোণ সূক্ষ্ম কোণ মানে 90 ডিগ্রি মানে দুইটা রেখা একে অপরের উপর লম্বভাবে আপতিত হয়েছে। বুঝা গেছে? আর যদি ধরো যে নিচে আসে নাই, ধরো হচ্ছে 0 না, ভ্যালু আসছে 3, তাহলে কি এখন ধরো কথা প্লাস মাইনাস 1/3, তাহলে ভাই লিখে দিতে। তাহলে phi হচ্ছে tan ইনভার্স প্লাস মাইনাস 1/3। প্লাস দিয়ে একটা অ্যাঙ্গেল, মাইনাস দিয়ে একটা অ্যাঙ্গেল। প্রশ্নে তো বলা নাই সূক্ষ্ম না স্থূল কোণ, এই দুইটাই রেখে দেওয়া হয়তো। বুঝতে পারছো? আর এমনিতেও তোমরা আর একটু পর মানে নেক্সট ক্লাসে জানতে পারবা যে দুইটা ঢাল যদি এরকম গুণ হয়ে -1 হয় তাহলে কি হয়, এটা তোমরা নিজেরাই জানতে পারবা। আমি এখন ওইটা এক্সপোজ করতেছি না, ঠিক আছে? পরে এক্সপোজ করব। দেখো আজকের ক্লাসের শেষ ম্যাথ। এখানে বলা হচ্ছে যে দুইটা রেখা, দেখো দুইটা রেখা দেওয়া যে ভালো কথা, এটা হচ্ছে কি আরেকটা রেখা, ঠিক আছে? এটা একটু ভালো করে করি। তাহলে এখানে আমরা লিখি যে x ইন্টু সাইন আলফা মাইনাস ওয়াই কজ আলফা প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 0। এই হচ্ছে 1 নম্বর রেখা। দেন x কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 0। এই হচ্ছে 2, 1 আর 2। এখন পড়ি যে দুইটি রেখা এত এবং এত এর অন্তর্গত কোণ নির্ণয় করো। এটা হচ্ছে অর্ধেক প্রশ্ন, বাকি অর্ধেক পরে পড়তেছে। আগে যেহেতু অন্তর্গত কোণ মানে অন্তর্ভুক্ত কোণ বের করতে হবে, তো আমাদের কি লাগবে বলতো? 1 নং রেখার ঢাল লাগবে, 1 নং রেখার ঢাল। সাপোজ এটা যদি হয় m1, তো কি হবে? এখানে দেব হচ্ছে মাইনাস, বাট আমি দেখতেছি y এর সঙ্গে মাইনাস আছে, মাইনাস মাইনাস কাটাকাটি যাবে। x এর সহগ কত? sin আলফা
y সহগ কত বলো তো cos আলফা, তাহলে এটা সিম্পল একদম tan আলফা। আচ্ছা এখন আমাকে বলো 2 নং রেখার ঢাল কত? 2 নং রেখার ঢাল বলো। 2 নং রেখার ঢালে এটা প্লাস প্লাস এখানে মাইনাস চলে আসবে, x এর সহগ কত cos আলফা, y এর সহগ কত বলো তো sin আলফা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আসবে হচ্ছে মাইনাস cot আলফা। তোমরা যদি চালাক হও এখনই বুঝে যাবা। এই ম্যাথ আগেরটা করলা না, আগের ম্যাথের কথা বললাম না, আগের ম্যাথের কনসেপ্টটা যদি ভালো করে বুঝে যাও তাহলে এখনই বুঝে ফেলবো ওদের অ্যাঙ্গেলটা কত আসবে। তাও আমি ধরলাম হচ্ছে সবাই মিলে করতেছি, কেউ এখনো খেয়াল করো নাই, না খেয়াল করলেও চলবে। তো কি আমাদের দুইটা ঢাল পেয়ে গেছি, তাহলে অন্তর্গত কোণ, তাহলে 1 ও 2 এর অন্তর্গত কোণ ইকুয়াল টু ফাই হলে, তো আমরা কি জানি বলতো, আমরা জানি যে tan ফাই ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। ভালো কথা, তো বসাই প্লাস মাইনাস এই হচ্ছে tan ফাই। m1 এর মান কত? m1 এর মান tan আলফা, বসাও tan আলফা। নেক্সট m2 এর মান হচ্ছে মাইনাস cot আলফা, মাইনাস মাইনাসে প্লাস cot আলফা। ওকে আচ্ছা এখন দেখো এখানে তুমি কি পাবা, দেখো তো tan আলফা যে মাইনাস cot আলফা যে প্লাস মাইনাসে মাইনাস হয়, tan আলফা ইনটু cot আলফা হয়ে যাবে। এখন বলো cot আলফাকে কি লেখা যাবে 1/tan আলফা, তো tan আর tan কাটাকাটি যে মানে tan থিটা ইনটু cot থিটা, এটার মান তো 1 হয়, একটু করতে পারো। তাহলে এখানে তুমি কি লিখতে পারো, তাহলে tan ফাই ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস tan আলফা প্লাস cot আলফা 1 মাইনাস 1। এখন এখানে দেখো নিচে আবার কি চলে আসতেছে, নিচে চলে আসতেছে আবার 0 চলে আসতেছে। এটা কি চলে আসতেছে বলো তো, অসংজ্ঞায়িত না? অসংজ্ঞায়িত কখন হয়, অর্থাৎ 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 এই যে ফাই, এই যে এই ফাইটা ডেফিনেটলি 90 ডিগ্রি কোণে আসছে, অর্থাৎ এদের অন্তর্গত কোণটা কত 90 ডিগ্রি। মানে এদের স্থূলকোণ সূক্ষ্মকোণ নাই, এই যে এটা না এটা সবই তো সমান কোণ, স্থূলকোণ সূক্ষ্মকোণ বলে কিছু নাই, বুঝতে পারছো? আর প্লাস মাইনাস অসংজ্ঞায়িত আসলে তো প্লাস মাইনাস ডাজন্ট ম্যাটার, স্থূলকোণ সূক্ষ্মকোণ তো হবেই না। তার মানে আর কেন বলছিলাম যে কেন বুঝতে পারবা, এই যে এটাই তোমার যে ঢাল ঢাল দুটো আসছে, একটা tan আলফা একটা কি আসছে মাইনাস cot আলফা, এই দুটো গুণ করলে তুমি কি পাবা দেখো তো, tan আলফা আর মাইনাস cot আলফা তুমি যদি গুণ করো তাহলে গুণ করলে পাওয়া হচ্ছে -1, আর ঢাল দ্বয়ের গুণফল -1 আসলে দুইটা রেখা লম্ব হয়, এই যে আগের মেথড ছিল। এই কারণে বলছিলাম যে কেউ কেউ যদি বুঝতে পারো এখনই বুঝে ফেলবে অ্যাঙ্গেলটা কত আসবে, না বুঝলেও সমস্যা নাই, ওইটা আমাদের নেক্সট দিনের টপিক হবে এটা। আচ্ছা তো আমাদের প্রথম পার্টটুকু শেষ, দেখো এই যে প্রথম পার্ট অ্যাঙ্গেল বের করা হয়ে গেছে। এখন এখানে বাকি কিছু আছে, যে হচ্ছে রেখা দুটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। অর্থাৎ 1 নং রেখা এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা বের করতে হবে, আর 2 নং রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা বের করতে হবে। তুমি দেখো 1 নং রেখার ঢাল জানো তো, 1 নং রেখার ঢাল জানো তো, দেখো এটা তো জানো tan আলফা, তো নরমালি tan এর পরে যেটা থাকে সেটাই তো তোমার অ্যাঙ্গেল। তাহলে 1 নং রেখা কত কোণ উৎপন্ন করছে ধনাত্মক দিকের সাথে, tan ঢালের সংজ্ঞা তো এটাই শিখছিলা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানটাকে বলা হয় ঢাল। তো tan যদি সামথিং থাকে তাহলে tan এর পরে ওইটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, ওই রেজাল্টটাই হচ্ছে ঢাল। তাহলে আমি যেহেতু বের করছি এর মান হচ্ছে tan আলফা, প্রথম রেখার ঢালটা হচ্ছে tan আলফা, তার মানে আমরা বলতে পারি যে 1 নং রেখা যে tan এর পরে যে যেটা থাকবে সেটাই কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তাহলে 1 নং রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অবশ্যই আলফা কোণ উৎপন্ন করছে, আলফা কোণ উৎপন্ন। এখন আলফার মান কত জানি না, প্রশ্নেই তো দেওয়া, প্রশ্নে জাস্ট আলফা দেওয়া, আলফা নিয়ে কোনো আইডিয়া আছে প্রশ্নে? দেখো তো প্রশ্নে যে আলফা আছে আমি ওই আলফা দিয়ে প্রকাশ করলাম,
ঠিক একইভাবে 2 নং রেখার ঢাল হচ্ছে দেখো মাইনাস কট আলফা, এবং 2 নং রেখার ঢাল, ঠিক আছে, 2 নং রেখার ঢাল হচ্ছে কি বলতো মাইনাস কট আলফা, মাইনাস কট আলফা। নরমালি এটা আমরা কিভাবে প্রকাশ করব, tan দিয়ে প্রকাশ করব, কারণ tan এর পরে যেটা থাকবে ওইটাই হচ্ছে কি বলতো x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, এটাই তো সংজ্ঞা ছিল ঢালের। তো দেখো এটাকে আমি কিভাবে লিখতে পারি, tan, এটা তো নেগেটিভ তাই না, মাইনাস, দেখো তো আমি যদি এভাবে লিখি π/2, ধরো আমি মাইনাস আলফা দিলাম, তাহলে tan কি হয়ে যাবে, কট হয়ে যাবে, বাট এটা কোন চতুর্ভাগ, প্রথম, তাই না, π/2 মাইনাস সামথিং মানে কি প্রথম চতুর্ভাগ, এখানে tan পজিটিভ, তার মানে এখানে প্লাস দিতা, তো কট আলফা পাইতা, বাট এটা তো মাইনাস কট আলফা, তার মানে আমাকে এখানে প্লাস দিতে হবে। দেখো তো এখন মিলে না, এই লাইন থেকে এই লাইনে যাও তো, মানে নিচের লাইনটা থেকে উপরের লাইনে ব্যাক যাও তো, মিলে কিনা, tan tan π/2 সাথে বেজোড় গুণিতক, তাহলে tan হয়ে যাবে কট, আর এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে tan নেগেটিভ, এজন্য নেগেটিভ, চোখ বন্ধ করে অ্যাঙ্গেলটা আলফা, বুঝতে পারছো? তার মানে আমরা বলতে পারতেছি যে সুতরাং x অক্ষের সাথে উৎপন্ন কোণ কত বলো, দ্বিতীয় রেখার x অক্ষের সাথে উৎপন্ন কোণটা আসবে হচ্ছে এই যে এটা tan এর উপরে যেটা π/2 প্লাস আলফা, এই হচ্ছে অ্যানসার। বুঝতে পারছো? আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। কোনো জায়গায় যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে জানাও, আমাদের কমেন্টে হোক, ইনবক্সে হোক, যেভাবেই হোক বোঝানোর চেষ্টা করব। আর দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হবে। সবাইকে আল্লাহ হাফেজ।